হামজা চৌধুরী এখন শুধুই বাংলাদেশের ডাকে উনি সাড়া দেবেন কিনা নাকি ইংল্যান্ডের জন্য আরেকটু অপেক্ষা করবেন সেই সংশয়ের সময় শেষ। আগামী 25 মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে খুব সম্ভবত অভিষেকও হতে যাচ্ছে হামজার। খুব সম্ভবত বলতে হচ্ছে একটা মাত্র কারণ বাংলাদেশের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা এখনো নিশ্চিত নন যে মূল একাদশে হামজাকে খেলানো হবে কিনা। উনি এখনো এটার কোনো নিশ্চয়তা দেননি। কেন করেননি? বাইরে থেকে আসা খেলোয়াড়দের নিয়ে তার এমন কিসের সন্দেহ? সেগুলা অন্য আলোচনার জায়গা। আজকে আমরা ডিসকাস করব হামজাকে নিয়েই। আপাতত ভারতের বিপক্ষে যে হামজা খেলছেন সেই জিনিসটা আমরা ধরে নিচ্ছি। লেস্টার শায়ারে জন্ম, বহুদিন ধরে খেলছেন লেস্টার সিটিতে, বর্তমানে আছেন শেফিল্ড ইউনাইটেডের ধারে। মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, যিনি কিনা কখনো টুকটাক রাইট ব্যাক হিসেবেও খেলেন। তার মা বাংলাদেশি, যে কারণে হামজার সঙ্গে বাংলাদেশের একটা নাড়ির টান ছোটবেলা থেকেই ছিল। বেড়ে উঠেছেন সৎ বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরীর ঘরে। বাংলাদেশে তাদের বাড়ি হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে। বহুবার এসেছেন বাংলাদেশে। ফ্লুয়েন্টলি সিলেটের ভাষাতেও কথা বলতে পারেন হামজা। গত 5-6 বছর ধরেই বাংলাদেশের জার্সিতে হামজা যেন খেলতে পারেন সেটা নিয়ে অনেক চেষ্টা চরিত্র করা হচ্ছিল। মোটামুটি এই সব জিনিসপত্রই আমরা জানি। এ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের 6টা ভিন্ন ভিন্ন মৌসুমে মাঠে নেমেছেন হামজা চৌধুরী। প্রিমিয়ার লিগের প্রথম তারকা হিসেবে বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নামছেন দেখে তাকে নিয়ে বাংলাদেশিদের প্রত্যাশাটাও আকাশ ছোঁয়া। সেটা খুবই স্বাভাবিক। কিন্তু প্রত্যাশার সঙ্গে যদি প্রাপ্তির মেলবন্ধনটা ভালো মতো না হয়, সেক্ষেত্রে হতাশার পরিমাণটা চক্রবৃদ্ধি হারে বাড়তে বাড়তে বিতৃষ্ণা এবং হতাশা চলে আসাটা খুবই স্বাভাবিক। আর আমরা যেহেতু বাংলাদেশি, সেহেতু স্বপ্নভঙ্গের এই বেদনার সঙ্গে আমাদের বেশ ভালো মতোই পরিচিতি রয়েছে। অনেকের কাছে অনেক কিছু আশা ভরসা করে থাকি, কিন্তু পরবর্তীতে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সেই মেলবন্ধটা হয় না দেখে আমাদের মনে অনেক কষ্ট হয়, অনেক হতাশা হয়, যে কারণে আমরা দেখা যায় অনেক সময় তাদেরকে গালাগালিও করি। হামজা চৌধুরীর সঙ্গে যেন তেমনটা না হয় সেটা এক্সপ্লেইন করার জন্যই আজকে আমাদের এই ভিডিও। কেমন ফুটবলার হামজা? বাংলাদেশে উনি কোন পজিশনে খেলবেন? বাংলাদেশ তার কাছ থেকে কোন ভূমিকাতে খেলা পেলে সবচেয়ে বেশি উপকৃত হবে? সমর্থক হিসাবে হামজার অভিষেকের আগে তার প্রতি আমাদের প্রত্যাশার পারদটা কতটুকু থাকা দরকার, এসব নিয়ে আজকের এই ডিসকাশন। সামাজিক যোগাযোগ মাধ্যম, স্পোর্টস মিডিয়া সহ বিভিন্ন জায়গায় বলাবলি করা হচ্ছে হামজা প্রিমিয়ার লিগের অন্যতম বড় সুপারস্টার। আসলে কি তাই? প্রিমিয়ার লিগের সুপারস্টার মিডফিল্ডার বলতেই চোখে ভাসে ম্যানচেস্টার সিটির রদ্রি বা কেভিন ডি ব্রুইনিয়ার কথা, লিভারপুলের ডমিনিক জবোসলাই বা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার বা রায়ান গ্রাভেনবার্গের কথা, আর্সেনালের ডেক্ল্যান রাইস বা মার্টিন ওডেগার্ডের কথা, নিদেন পক্ষে চেলসির এনজো ফার্নান্দেজ বা ময়েসেস কাইসোদের কথা। হামজা চৌধুরী কি সেই মানের মিডফিল্ডার? না, হামজা চৌধুরী সেই মানের মিডফিল্ডার না। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। সেই মানের যদি মিডফিল্ডার হতেন তাহলে এখন প্রিমিয়ার লিগ ছেড়ে দ্বিতীয় বিভাগে খেলতে যেতেন না। এই কথাটি সত্যি। হামজা চৌধুরী বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন। লেস্টার সিটি থেকে ধারেই খেলছেন। লেস্টার সিটি খেলে প্রিমিয়ার লিগে, শেফিল্ড খেলে চ্যাম্পিয়নশিপে। অর্থাৎ লেস্টার সিটিতে তিনি সেরকম সুযোগ পাচ্ছেন না দেখেই নিয়মিত খেলার জন্য বর্তমানে উনি শেফিল্ড ইউনাইটেডে নাম লিখিয়েছেন এই গত 2-3 মাস আগেই। লেস্টারে কেন খেলতে পারছেন না? বিকজ মিডফিল্ডে হামজা যেখানে খেলে থাকেন সেখানে লেস্টারের এখন বর্তমানে নাইজেরিয়ার উইলফ্রিয়েড এনদিদি, ইংল্যান্ডের অলিভার স্কিপ এবং হ্যারি উইংস, ফ্রান্সের বুবাকারি সুমাউরের মতো খেলোয়াড় রয়েছে। আবার হামজা যেহেতু টুকটাক রাইট ব্যাক এবং লেফট ব্যাক হিসাবেও খেলেন, সেসব জায়গাগুলোতেও কিন্তু রিকার্ডো পেরেইরা, লুক থমাস, জেমস জাস্টিনের মতো খেলোয়াড়রা রয়েছেন লেস্টার সিটিতে। সম্প্রতি আরেকজন রাইট ব্যাক ওয়ো কুলিবালিকেও কিন্তু লেস্টার সিটি কিনে এনেছে, যে কারণে বোঝাই যাচ্ছে যে হামজার বর্তমানে লেস্টারের মূল একাদশে সুযোগ পাওয়াটা বেশ কঠিন। এ কারণেই শেফিল্ড ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন তিনি। শেফিল্ডে এখন খেলছেন ইংলিশ কোচ ক্রিস ওয়াইল্ডারের অধীনে। এই ভদ্রলোক শেফিল্ড ইউনাইটেডের হয়ে গত কয়েক বছর আগে ওভারল্যাপিং সেন্টার ব্যাকের ভূমিকা এবং তত্ত্ব নিয়ে এসে বেশ তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। ইংলিশ প্রিমিয়ার লিগে সেবার শেফিল্ড ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে সবাইকে চমকে দিয়ে নবম হয়েছিল, এবং তার পেছনে ছিল ক্রিস ওয়াইল্ডারের এই ওভারল্যাপিং সেন্টার ব্যাকের এই উদ্ভাবনী ট্যাকটিক্স। যাই হোক, এত কথা বলার অর্থ ক্রিস ওয়াইল্ডার বেশ উদ্ভাবনী ঘরানার কোচ। তিনি বেশ আধুনিক ফুটবল খেলাতে পছন্দ করেন, আক্রমণাত্মক মানসিকতার ফুটবল খেলাতে পছন্দ করেন। আসার কথা হলো
ক্রিস ওয়াইল্ডারের মতো এরকম উদ্ভাবনী এবং আক্রমণাত্মক মানসিকতার কোচের এগেনস্টেই হামজা বেশিরভাগ সময় খেলেছেন। লিভারপুলের সাবেক কোচ ব্রেন্ডন রজার্স থেকে শুরু করে চেলসির বর্তমান কোচ এনজো মারেস্কা কিংবা স্লোভেনিয়ার স্লাভেন বিলিচ যাদের মধ্যে অন্যতম। এই মৌসুমে লেস্টার সিটির অবস্থা তেমন ভালো নয়। শুরুতে স্টিভ কুপার ছিলেন কোচ, কয়েক মাস আগে দায়িত্ব নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তি স্ট্রাইকার রুড ভ্যান নিস্টেলরয়। দুজনেই লেস্টার সিটিকে মোটামুটি এরকম 4-2-3-1 ফরমেশনে খেলাচ্ছেন। আপনারা দেখেন এখানেও কিন্তু ডাবল পিভট এরকম রয়েছে। এই যে ডাবল পিভট সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডের যে দুটি জায়গা, এই দুজনের জায়গায় ঘুরে ফিরে খেলছেন নাইজেরিয়ার উইলফ্রেড এনদিদি, হ্যারি উইংস এবং বুবাকারি সুমাওরে। দুজনের মধ্যে একজন একটু পেছনেই থেকে যান, আর আরেকজন সময় সুযোগ মতো উপরে উঠে গিয়ে আক্রমণে সাহায্য করে থাকেন। পেছনে থাকার জায়গাটা মূলত ইংলিশ মিডফিল্ডার এই হ্যারি উইংসেরই থেকে যায়। এখন হামজার ভূমিকাটা কোন জায়গায়? হামজার ভূমিকাটা এই উইংসের জায়গাতেই। উইংস যখন খেলতে পারেন না তখন এই জোনগুলোতে অপারেট করার জন্য হামজা চৌধুরীকে খেলানো হয়, আর উপরে বক্স টু বক্স মিডফিল্ডারের জায়গায় হয় উইলফ্রেড এনদিদি থাকেন, নাহলে আরেক ইংলিশ মিডফিল্ডার অলিভার স্কিপ থাকেন। মাঝ মাঠে যদি কোনো রকমেই জায়গা না পেতেন সেখানে টুকটাক খেলেছেন রাইট ব্যাকের জায়গাতে। শেফিল্ড ইউনাইটেডে গিয়ে হামজা যেন নিজেকে খুঁজে পেয়েছেন। লেস্টারের মতো এরকম 4-2-3-1 ফরমেশনে তারাও খেলে থাকে, যেখানে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডের দুই স্পটে খেলার জন্য হামজার সঙ্গে মূলত লড়াই হচ্ছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ভিনিসিয়াস সুজা আর ইংলিশ মিডফিল্ডার সাইদি পেকের। দুজনের মধ্যে হামজার ভূমিকাটা হয় কম্প্যারেটিভলি ডিফেন্সিভ, আরেকজনের জায়গায় পেক বা ভিনিসিয়াস সুজার মধ্যে যেই থাকুন না কেন তিনি খেলেন বক্স টু বক্স মিডফিল্ডারের ভূমিকায়। বলা যায় পেছনে এইসব জায়গায় অপারেট করে হামজাই মূলত তাদেরকে উপরে ওঠার এই স্বাধীনতা দেন। পেছনে হামজার সঙ্গে সুজার এই জুটি, আর উপরে আরেক ইংলিশ মিডফিল্ডার গুস্তাফো হ্যামার। এই ফর্মুলায় এবার প্রমোশনের স্বপ্ন দেখছে শেফিল্ড। চ্যাম্পিয়নশিপে শেফিল্ডের অবস্থান এখন দ্বিতীয়। সব কিছু ঠিকঠাক থাকলে শেফিল্ডকে নিয়ে মৌসুম শেষে আবারও প্রিমিয়ার লিগে প্রমোশন পাচ্ছেন হামজা। ক্রিস ওয়াইল্ডার যে হামজাকে পেয়ে কতটা খুশি সেটা বোঝা গিয়েছিল শেফিল্ডে হামজা আসার পরপরই। Our number one target right way through worked with Hamza at Watford. Saw him play as a 15-year-old for Leicester when he came and played a preseason game at Northampton. Always tracked him, loved his personality. A player that's been in and around the team that's won the Premier League, won the FA Cup, been in Europe, played Champions League football, was part of the team that went straight back up. The manager was a big fan, not that we'd sign him automatically off the back of that, but to play for someone like Enzo Maresca and play a key part in their promotion. Another one that's tasted success and knows how to get out of the division. Number one target fitted in seamlessly straight away and delighted to have him on board. হামজা কেমন ডিফেন্সিভ মাইন্ডেড খেলোয়াড় সেটা এক্সপ্লেইন করার জন্য কয়েকটা এক্সাম্পলই যথেষ্ট। ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-21 ইউরো খেলার সুযোগ পেয়েছিলেন হামজা। ফার্স্ট ম্যাচেই নেমেছিলেন ফ্রান্সের এগেনস্টে। সেই ম্যাচে ফ্রান্সের ফরওয়ার্ড জোনাথন বাম্বাকে ভয়াবহ একটা ট্যাকেল করে মাঠের বাইরে বের করে দিয়েছিলেন হামজা চৌধুরী। বাম্বার জায়গায় তখন সেই ম্যাচে সুযোগ পেয়েছিলেন আরেক ফরওয়ার্ড মার্কাস থুরাম। ফুটবলের বিভিন্ন আলোচনায় এখন জোনাথন বাম্বার নাম তেমনটা শোনা যায় না, বাট মার্কাস থুরাম এখন খেলছেন ইন্টার মিলানে। ঠাট্টা করে বলা যেতেই পারে যে হামজার ওই একটা ট্যাকেলই কাল হয়েছিল জোনাথন বাম্বার, যে কারণে তাকে এখন সেরকম দেখা যায় না। ওদিকে মার্কাস থুরাম সুযোগের সদ্ব্যবহার করে এখন নাম লিখেছেন ইন্টার মিলানে। 2019-20 মৌসুমে লিভারপুলের এগেনস্ট একটা ম্যাচে হামজার ভয়াবহ ট্যাকেলের শিকার হয়েছিলেন ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ, যে কারণে তিনি বেশ কয়েক ম্যাচ খেলতে পারেননি। প্রমোশনের স্বাদ গত মৌসুমেও পেয়েছিলেন হামজা এই লেস্টার সিটির হয়েই। লেস্টার সিটির হয়ে সেবার বাজিমাত করা কোচ এনজো মারেস্কা এখন চেলসির কোচ। মারেস্কার অধীনে হামজা বেশ গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। লেস্টার সিটি তখন খেলতো মূলত এরকম 4-3-3 বা 4-2-3-1 ফরমেশনে, কিন্তু লেস্টারের পায়ে যখন বল থাকতো তখন সেই ফরমেশনটা চেঞ্জ হয়ে 3-2-2-3 হয়ে যেত। এখানে একটা মজার ব্যাপার হলো যে হামজা
গত সিজনে লেস্টার সিটির হয়ে মূলত রাইট ব্যাক হয়েই খেলেছেন, ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে খেলেননি। এজন্য দেখুন আমি কিন্তু এখানে হামজাকে রাইট ব্যাকের দায়িত্বেই কিন্তু দিয়েছি। সো লেস্টারের ফরমেশন যখন 4-3-3 থাকতো বা 4-2-3-1 থাকতো, তখন ব্যাপারটা যেরকম হতো, এই নিচে হ্যারি উইংসকে রেখে উপরে কিয়ারনান ডিউসবুরি হল এবং উইলফ্রেড এনদিদি দুজন সামনে চলে যেতেন। ফলে দেখেন এখানে কিন্তু পেছনে উইংসের জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। হামজা তখন কি করতেন, রাইট ব্যাকের এই পজিশনটা থেকে ইনভার্ট করে মাঝ মাঠে চলে আসতেন এবং হামজা উপরে উঠে যাওয়ার কারণে যে জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে সেটা অ্যাডজাস্ট করতেন বাকি তিনজন ডিফেন্ডার। এইভাবে যখন অ্যাডজাস্ট করতেন তখন দেখেন লেস্টার সিটির পায়ে যখন বল থাকতো তখন এই 4-3-3 ফরমেশনটা একটু চেঞ্জ হয়ে 3-2-2-3 এরকম হয়ে যেত। মারেস্কা মাঝ মাঠের নিয়ন্ত্রণ রাখতে চাইতেন, আর অন দ্য বল পরিস্থিতিতে মাঝ মাঠে যত খেলোয়াড় থাকবে নিয়ন্ত্রণ রাখা তত সহজ। তাই হামজা বা পেরেইরা রাইট ব্যাকে শুরু করলেও ডিফেন্সিভ মিডফিল্ডে এভাবে ইনভার্ট করে চলে আসতেন। বলে রাখা ভালো, ফুলব্যাক থেকে ইনভার্ট করে মাঝ মাঠে উঠে আসার দায়িত্ব তাকেই দেওয়া হয় যিনি বল পায় বেশ দক্ষ হন। হামজা বল পায় খুব ভালো না হলেও মোটামুটিভাবে দক্ষই, আর বাংলাদেশের মিডফিল্ডারদের তুলনায় তো অবশ্যই যোজন যোজন এগিয়ে। লিভারপুলের হয়ে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে ইউর্গেন ক্লপ, ম্যানচেস্টার সিটির হয়ে জোয়াও ক্যান্সেলো, ম্যানুয়েল আকানজি, জন স্টোনস বা রিকো লুইসকে পেপ গার্দিওলা এই ভূমিকাতেই খেলাতেন মাঝে মধ্যে। বল পায় এরকম 3-2-2-3 ফরমেশন হয়ে যাওয়ার আরেকটা সুবিধা হলো প্রতিপক্ষ হুট করে বল নিয়ে আক্রমণ করা শুরু করলে ট্রানজিশনের পিরিয়ডটায় নিজের রক্ষণভাগকে বাড়তি একটা সুবিধা দেওয়া যায়। আর হামজা তো মূলত ডিফেন্সিভ মাইন্ডেড খেলোয়াড়ই, তাই ইনভার্ট করে এই ভিতরে চলে আসার কাজটা উনি খুব ভালো মতোই করতে পারতেন। এখানে কিন্তু একটা জিনিস উল্লেখ্য যে হামজা যখনই রাইট ব্যাকে খেলতেন উনি কিন্তু ইনভার্ট করতেন, কখনো ওভারল্যাপ করে সামনে চলে যেতেন না। মারেস্কার আগে হামজা চ্যাম্পিয়নশিপেরই আরেক ক্লাব ওয়াটফোর্ডে ধারে খেলেছিলেন, আর বলা বাহুল্য সেখানেও খেলেছেন নিয়মিত। মজার ব্যাপার, সেবার ওয়াটফোর্ডে কোচ বদল হয় তিনবার। রব এডওয়ার্ডস, স্ল্যাভেন বিলিচ আর ক্রিস ওয়াইল্ডারের অধীনে খেলা ওয়াটফোর্ডে সেবার একটা জিনিসই কনস্ট্যান্ট ছিল, সেটা হলো গিয়ে একাদশে হামজা চৌধুরীর উপস্থিতি। এখন ছক যাই হোক না কেন সবগুলো ফরমেশনে কিন্তু হামজার উপস্থিতিটা অবশ্যই ছিল। বাকি জায়গাটায় সুযোগ পাওয়ার জন্য লড়াই করতেন ইমরান লাউজা, কঙ্গোর এদোকা এমবে এবং কানাডার ইসমাইল কোনে। এখন চ্যাম্পিয়নশিপে বেশি খেললেও কয়েক বছর আগে মোটামুটি নিয়মিত প্রিমিয়ার লিগে খেলতেন হামজা। সেই হিসাবে প্রিমিয়ার লিগে হামজাকে সবচেয়ে বেশি সুযোগ দিয়েছেন লিভারপুলের সাবেক কোচ ব্রেন্ডন রজার্স যখন তিনি লেস্টারের কোচ ছিলেন। লেস্টারের যে দলটা প্রিমিয়ার লিগ জিতে রূপকথার জন্ম দিয়েছিল সে দলের এনগোলো কান্তে, রিয়াদ মাহরেজ, ড্যানি ড্রিঙ্ক ওয়াটাররা চলে যাওয়ার পরে লেস্টারের মাঝ মাঠে যে কয়েকজন হাল ধরেছিলেন হামজা ছিলেন তাদের মধ্যে অন্যতম। রজার্সের অধীনে তখন মাঝ মাঠে উইলফ্রেড এনদিদি, ইউরি তেলেমান, জেমস ম্যাডিসন আর ডেনিস প্র্যাটের সঙ্গে তাল মিলিয়ে খেলতেন হামজা। খেলতেন যথারীতি 4-2-3-1 ফরমেশনের মধ্যে এই ডাবল পিভটেই খেলতেন, যেখানে তেলেমান সামনে চলে যেতেন এবং হামজা পেছনে থাকতেন। হামজার সঙ্গে তখন মূলত জুটি বাঁধতেন তেলেমান বা এনদিদি, উপরে খেলতেন ম্যাডিসন বা বেলজিয়ান মিডফিল্ডার ডেনিস প্র্যাট। ওই মৌসুমে হামজা ইউরোপা লিগেও খেলেছিলেন। বাংলাদেশে হামজার কোন পজিশনে খেলা দরকার, এ প্রশ্নের উত্তরে আমি বলবো ক্লাবের মতো ডিফেন্সিভ মিডফিল্ড বা রাইট ব্যাক হিসেবে নয়, বরং বক্স টু বক্স মিডফিল্ডার বা ক্ষেত্র বিশেষে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে হামজাকে ব্যবহার করা উচিত বাংলাদেশের। হামজা যে বাংলাদেশের 8 নম্বর জার্সি পরার ইচ্ছা প্রকাশ করেছেন সেটা ভেবেচিন্তেই করেছেন। স্টিভেন জেরার্ড থেকে শুরু করে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, টনি ক্রুস, ফ্র্যাঙ্ক রাইকার্ড, ক্লদিও মার্কিসিও, আধুনিক যুগের সেরা অনেক বক্স টু বক্স মিডফিল্ডারই পড়েছেন এই 8 নম্বর জার্সি। বাংলাদেশে হামজার ভূমিকা হওয়া উচিত জেরার্ড, ল্যাম্পার্ড বা ক্রুসের মতোই, যে রক্ষণভাগে নেমে গিয়ে বল কালেক্ট করবে, পেছনে নেমে গিয়ে আক্রমণ গঠন করতে সাহায্য করবে, এরপরে বল ক্যারি করে উপরে উঠে আসবে আক্রমণে ভূমিকা রাখার জন্য। শুধুমাত্র ডিফেন্সিভ মিডফিল্ডে বা রাইট ব্যাকে হামজাকে খেলালে বাংলাদেশ হামজার ডিফেন্সিভ অ্যাবিলিটির সুবিধাটা পাবে ঠিকই, কিন্তু বল প্লেয়িং, ভিশন, বল স্ট্রাইকিং বা ক্রিয়েটিভিটির সেই সুবিধাগুলো কিন্তু পাবে না। ইউরোপীয় মানদণ্ডে হামজা তুখোড় ক্রিয়েটিভ প্লেমেকার না হলেও ফিফা র্যাঙ্কিংয়ের 185তম অবস্থানে থাকা বাংলাদেশের মিডফিল্ডার বা ডিফেন্ডারদের তুলনায় হামজার বল প্লেয়িং ক্যাপাবিলিটি
নিঃসন্দেহে জাবি আলোনসো বা হ্যান্দ্রেস ইনিয়েস্তার মতোই। তাই বাংলাদেশের উচিত হবে সেই সুযোগটা নেওয়া। শুধু তাই নয়, বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেললে প্রতিপক্ষের ডি বক্সের একটু বাইরে নিজের ইন্টেন্সিটি ও প্রেসিং ক্ষমতা দিয়ে বল কেড়ে নেওয়ার কাজটা বেশ ভালোই করতে পারবেন তিনি, যার ফলে অন্য কোনো সতীর্থ বা হামজা নিজেই হয়তো গোলমুখে শট বা অ্যাসিস্ট করতে পারবেন। বাংলাদেশকে নিশ্চিত করতে হবে হামজার পায়ে যেন বল থাকে, এত বেশি ওপরেও যেন তাকে খেলানো না হয় যাতে নিচে থাকা সতীর্থরা তাকে বলই দিতে পারছেন না, বা প্রতিপক্ষ হামজাকে ম্যান টু ম্যান মার্ক করে খেলা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, এমনটা যেন না হয় সেটা বাংলাদেশকে নিশ্চিত করতে হবে। আবার এত নিচেও যেন হামজাকে খেলানো না হয় যাতে প্রতিপক্ষের রক্ষণভাগে হামজা উঠতেই না পারেন। তাই হাইব্রিড নাম্বার 8 বা বক্স টু বক্স মিডফিল্ড রোলই হতে পারে হামজার একমাত্র সমাধান। অনেকের মনে প্রশ্ন আসাই স্বাভাবিক, হামজা যেহেতু নিজের ক্লাবে রক্ষণাত্মক ভূমিকায় খেলেন, বাংলাদেশের জার্সি গায়ে তাকে যদি আক্রমণাত্মক ভূমিকা দেয়া হয় তাহলে কি সেটা বাংলাদেশের জন্য ভালো হবে কি না? দেখুন, বিশ্বে অনেক ফুটবলারই রয়েছেন যারা কিনা ক্লাবে ডিফেন্সিভ ভূমিকায় খেলেন ঠিকই, কিন্তু নিজেদের জাতীয় দলের প্রয়োজনে আক্রমণাত্মক ভূমিকায় আমরা তাদেরকে দেখতে পাই। উদাহরণস্বরূপ আমরা যদি ডেভিড আলাবার কথা বলি, আপনি দেখেন রিয়াল মাদ্রিদের এই সেন্টার ব্যাক যিনি কিনা আগে বায়ার্ন মিউনিখে খেলতেন, তিনি সেন্টার ব্যাক, লেফট ব্যাক এই ধরনের ভূমিকায় খেলে থাকেন। অথচ এই ডেভিড আলাবাই যখন অস্ট্রিয়ার হয়ে খেলতে যান তখন দলের প্রয়োজনে আমরা কিন্তু তাকে অ্যাটাকিং মিডফিল্ডার পর্যন্ত খেলতে দেখেছি। সেম গোজ ফর নাইজেরিয়াস জন ওবি মিকেল, নাইজেরিয়ার সাবেক এই মিডফিল্ডার, এই ক্যাপ্টেন, আমরা দেখেছি চেলসির হয়ে ডিফেন্সিভ মিডফিল্ডে খেললেও জাতীয় দলে আক্রমণাত্মক মিডফিল্ডারের ভূমিকা পালন করতেন। শুধু তাই নয়, আপনাদের নিশ্চয়ই চেলসির আরেকজন ডিফেন্সিভ মিডফিল্ডারের কথা মনে আছে, রামিরেস, যিনি কিনা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন, কিন্তু দলের প্রয়োজনে তাকে কখনো কখনো জোজে মরিনিওর মতো কোচও কিন্তু আক্রমণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় খেলিয়েছেন। আবার আসা যাক স্কট ম্যাকটমিনের কথায়। এই ভদ্রলোক ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অধিকাংশ সময় ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতেন, কিন্তু আমরা দেখলাম জাতীয় দলে যখন তিনি খেলতে নামেন স্কটল্যান্ডের হয়ে, তিনি কিন্তু আক্রমণাত্মক মিডফিল্ড তো বটেই, তাকে আমরা সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকাতেও কিন্তু খেলতে দেখেছি। এবং সেখান থেকেই শিক্ষা নিয়েছেন বর্তমানে স্কট ম্যাকটমিনের কোচ, নাপোলির কোচ আন্তোনিও কন্তে কিন্তু স্কট ম্যাকটমিনকে এখন নাপোলিতে অনেক অ্যাডভান্সড একটা ভূমিকাতে খেলিয়ে থাকেন। আসা যাক আলফোনসো ডেভিসের ব্যাপারে। এই বিশ্বের প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট গিফটেড and one of the most informed left backs in the world, আলফোনসো ডেভিস, বায়ার্ন মিউনিখের লেফট ব্যাক, যাকে নিয়ে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে টানাটানি চলছে, সেই আলফোনসো ডেভিস কানাডার হয়ে লেফট উইঙ্গারের ভূমিকা পালন করেন। সো জাতীয় দলের টানে আক্রমণাত্মক ভূমিকায় খেলার ফুটবলারের সংখ্যা কিন্তু নেহাতি কম নয়। সো সেই তালিকায় যদি হামজা চৌধুরীও নাম লেখান, বাংলাদেশের জন্য লাভ বই, ক্ষতি কিন্তু হবে না।